ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী শান্তানন্দজি মহারাজ, এই মুহূর্তে মঞ্চে উপস্থিত পূজনীয় স্বামী বেদানন্দজি মহারাজ, আশ্রমস্থ সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজবৃন্দ এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ, আমাদের বক্তব্যের বিষয় ভারত প্রেমিক বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যেভাবে ভারতকে ভালোবেসেছেন, এই অনুষ্ঠানস্থলে একজনও নেই মনে হয় যিনি সে সম্পর্কে কিছুমাত্র জানেন না। বরং উল্টো দিক থেকে বলতে গেলে যারা আছেন তারা অনেকেই হয়তো অনেকটাই জানেন যে হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে ভালোবেসেছেন। এই বক্তার যতই সুখ্যাতি করা হোক না কেন, কিন্তু এই প্রসঙ্গটা তো জানি। সেজন্যে এই বক্তাও এমন কিছু বলবার চেষ্টা করবে না যে একেবারে অজানা, কেউ জানতেন না, আকাশ থেকে পড়বার মতো, সেরকম নয়। পাশাপাশি স্বামী বিবেকানন্দের ভারতকে যে ভালোবাসা, সেটাই দুপুরের প্রসাদ পাওয়ার পরেও নতুন করে ভাববার জায়গা রয়েছে। সন্ধেবেলায় ভাবা যেতে পারে, ভোরবেলায় ভাবা যেতে পারে, জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে ভাবা যেতে পারে, রাজনীতিতে বিক্ষুব্ধ এবং ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেশের অবস্থা দেখে বিভিন্ন সময় ভাবা যেতে পারে বা ভাবা দরকার যে বিবেকানন্দ এই দেশটাকে যে ভালোবেসেছিলেন সেটা কী রকমের। আর আমরা এই বিভিন্ন মঠ মিশনে যে যাচ্ছি, স্বামী বিবেকানন্দের কথা যে শুনছি, তার সঙ্গে খবরের কাগজে, ইউটিউবে, ফেসবুকে যা দেখছি, এর সঙ্গে কোনো মিল আছে নাকি কিছু বক্তা সাধু মিলে বিবেকানন্দের কথা বলেন, সেটা একদিকে পড়ে থাকে, আর ভারতবর্ষের অবস্থা, বঙ্গের অবস্থা, এটা আরেক দিকে পড়ে থাকে। দুটো আলাদা আলাদা জায়গা। সেইটাকে ভাববার চেষ্টা করব সেই বিদেশিনীর কথা, যিনি কিনা কি অপূর্বভাবে বলেছিলেন। তার নাম ছিল মিস ক্রিস্টিনা গ্রিনস্টিডল। এই দেশে আসার পর তার নাম হয় সিস্টার ক্রিস্টিন। এই সিস্টার ক্রিস্টিন, ইনি নিবেদিতার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। কম বয়সে ভারতবর্ষে চলে এসছেন। প্রথম স্বামী বিবেকানন্দের বিদেশে বক্তৃতা শুনেছিলেন, তারপর মনে মনে তৈরি হচ্ছিলেন যে এই মানুষটার যে দেশ, সেখানে যেতে হবে। লোকে যায় অনেক সময় বেড়াতে, সেটা মন্দ কিছু নয়, কিন্তু সেই সময় এরা যে এসছেন, এরা জানেনি যে গিয়ে প্রচুর দারিদ্র দেখতে পাবো, মেয়েদের শোচনীয় অবস্থা দেখতে পাবো। সেখানে মেয়ে হিসেবে আমাকে ওই কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হবে। তাই এটা বেড়াতে যাওয়ার ক্ষেত্র নয়, ছবি তোলবার, পোস্ট করবার উপলক্ষ নয়। এটা হচ্ছে একজন সন্ন্যাসীকে দেখে তার কথায় অনুপ্রাণিত হয়ে তার দেশে যাওয়া। এটা তার দেশে যাওয়ার দরকারটা কি? তার কথায় অনুপ্রাণিত হয়ে নিজের দেশে বসে থাকলেও তো হতো না। সেই সিস্টার ক্রিস্টিন বলছেন যে আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল সেদিন, যেদিন এই সন্ন্যাসীর কাছ থেকে ইন্ডিয়া শব্দটি শুনেছিলাম। আর এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, অডিও সিস্টেম খুব চমৎকার, সুন্দর করে আপনারা শুনতে পাচ্ছেন। যখন সিস্টার ক্রিস্টিন স্বামীজির কথা শুনেছেন, তখন কোনো অডিও সিস্টেমের মধ্যে দিয়ে তো শোনেননি, সরাসরি শুনেছেন। তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর অপূর্ব ছিল। আর সেই কণ্ঠস্বরে তিনি যখন ইন্ডিয়া বলেছেন, ওই 5টা অক্ষরের মধ্যে, সিস্টার ক্রিস্টিন বলছেন যে ওই 5টা অক্ষরের মধ্যে কি যে ধরা ছিল আমাদের ভারতবর্ষ সম্পর্কে প্রেম, সেই দিনের সূচনা হয়েছিল। যিনি আঁটপুরে থাকেন, তিনি যদি কাউকে বলেন যে আঁটপুর একটা বেশ ভালো জায়গা, শুনলে কি সঙ্গে সঙ্গে মনে হবে যে আমি আঁটপুরে যাব? নাও মনে হতে পারে। আমি যেখানে থাকি সেখানকার কথা যদি কাউকে বলি, সে হয়তো ভাববে যে হ্যাঁ, বলছেন উনি ওখানে থাকেন সেই জন্য বলছেন, ঠিক আছে, কখনো ছুটি টুটি পেলে না হয় যাওয়া যাবে, এরকম ভাবতে পারেন। কিন্তু একজন নিজের দেশের কথা বলছেন, ইন্ডিয়া, তার মধ্যে দিয়ে কি একটা ভাব আসছে, যার জন্য সেই কম বয়সী মেয়ে, খুব শুদ্ধ পবিত্র চরিত্রের মেয়ে, কিন্তু তার জীবন, তার ভোগ, তার ভবিষ্যৎ, সেই সমস্তকে ফেলে তিনি চলে আসছেন ভারতবর্ষে।
স্বামী বিবেকানন্দ চোখ বুজবার পরে তিনি চলে যেতেই পারতেন, কিন্তু তারপর দীর্ঘকাল তিনি ভারতবর্ষের সঙ্গে যুক্ত থেকেছেন, ভারতবর্ষেই দেহ রক্ষা করেছেন। তো এগুলোকে বলে আত্ম উৎসর্গ। এ তো একটা সন্ন্যাসীর মতো জীবন, সেটা যিনি করছেন তিনি বলছেন ভারতবর্ষ সম্পর্কে আমার ভালোবাসা। এখন ভালোবেসে লোকে যেখানে যায় ভালোবাসার পাত্রের সঙ্গে, সাধারণত হয় যে হ্যাঁ জায়গাটা ভালো, আর এখানে হচ্ছে জায়গাটা ভয়ঙ্কর। জার্মান কিন্তু আমেরিকার নিবাসী মিস ক্রিস্টিনা, তিনি যে ভারতবর্ষে আসছেন সে ভয়ঙ্কর জায়গা। তো মেয়েরা মাথা নিচু করে থাকে, ঘোমটার আড়ালে থাকে, মেয়েদের কথা ছেড়ে দেওয়া গেল, পুরুষেরা তাদের সবসময় বুকের মধ্যে ভয় যে এই সাহেবের অত্যাচার কি হবে, তারা বাড়ি ঘরদোর চাষের জমি কি কেড়ে নেবে তার কোনো ঠিক নেই। সেই রকম জায়গায় যার জন্যে আসছেন, যার প্রেমে আসছেন, তিনি বিবেকানন্দ, যিনি প্রেম শব্দটাকে অন্য রকমের উচ্চতায় স্থাপন করতে জানতেন এবং করে গেছেন। আমরা কথা বলছি ভারত প্রেমিক বিবেকানন্দ সম্বন্ধে। সিস্টার ক্রিস্টিন বলছেন যে স্বামীজির ওই যে ইন্ডিয়া উচ্চারণ, ওর মধ্যে কি ম্যাজিক ছিল, ম্যাজিক পাওয়ার ইংরেজিতে লিখেছেন। আর ওর মধ্যে কি আছে উনি বলছেন, ওর মধ্যে ছিল প্রেম, আবেগ, গর্ব, বন্দনা, বেদনা, বীরত্ব। এগুলো সব একসঙ্গে কোত্থেকে আসছে? প্রেম ভারতবর্ষ সম্পর্কে, আবেগ, যে শুধু যে আমি তোমাকে ভারতবর্ষের কথা বর্ণনা করছি, ভারতবর্ষ কত মহান দেশ, একজন বলতে বলতে যদি তার মুখ চোখের ভঙ্গি বদলে যায় তখন লোকে বলে যে আরে আবেগদীপ্ত হয়ে কথা বলছেন ইনি। বন্দনা, অন্যত্র সিস্টার নিবেদিতা বলেছেন যে বিবেকানন্দ ওয়াজ এ বর্ন লাভার অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ দ্য কুইন অফ হিজ অ্যাডোরেশন। তিনি ভালোবাসতে জানতেন এবং তার ভালোবাসার পাত্রী, তার বন্দনার পাত্রী তার মা, যে মায়ের নাম ভারতবর্ষ। এই কথা নিবেদিতা বলেছেন। ইনি বলছেন বন্দনা, বেদনা, বীরত্ব, তিনটে বন্দনা করছেন ভারতবর্ষ সম্বন্ধে, আবার ভারতবর্ষ সম্বন্ধে বেদনা ফুটে উঠছে। সিস্টার ক্রিস্টিন বলছেন যে ম্যাজিক উচ্চারণ ইন্ডিয়া, তার মধ্যে এই সমস্ত ধরা ছিল যে ভারতবর্ষের সম্বন্ধে বেদনা, ভারতবর্ষের মানুষের সম্বন্ধে বেদনা, সেই সঙ্গে বীরত্ব। বেদনা মানে অনেক সময় হয় যে দেখো, ইংরেজিতে তো তুমি তো আপনি ভেদ নেই, ইউ করে স্বামীজি বলেছিলেন, কিন্তু ভঙ্গিটা হচ্ছে তুমি, যে দেখো আমাদের ভারতবর্ষ বিরাট মহিমান্বিত ছিল, কিন্তু কি জানো সাহেবদের অত্যাচারে সেই দেশের এখন খুব কঠিন অবস্থা, খারাপ অবস্থা। এই বলতে বলতে কারো যদি মুখ কালো হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়, বিবেকানন্দের তা নয়, বেদনার কথা বলছেন, সেই সঙ্গে বীরত্বের কথা আছে, যে তোমার আমার মতো মানুষ এই ভারতবর্ষকে আবার জাগাবো। সিস্টার ক্রিস্টিন বলছেন বেদনা, বীরত্ব এবং পুনরায় ভালোবাসা, অর্থাৎ ওই প্রেমের কথা দিয়ে তিনি শুরু করেছিলেন এবং যখন এটা বলছেন শেষে গিয়ে যে পুনরায় ভালোবাসা, সেটা স্বামীজির ওইখান থেকে উঠে আসতে আরম্ভ করেছিল যখন তিনি বলেছিলেন ইন্ডিয়া, এই শব্দটা উচ্চারণ করছেন। এবং সিস্টার ক্রিস্টিন বলছেন যে এটা বলবার পর থেকে আমি ভালোবাসতে আরম্ভ করলাম। কি ভালোবাসতে আরম্ভ করলেন? ভারতের মানুষ, ইতিহাস, স্থাপত্য, রীতি রেওয়াজ। হঠাৎ স্থাপত্যের কথা জানলেন কি করে? স্বামী বিবেকানন্দ বর্ণনা করতেন যে ভারতবর্ষে কত রকমের স্থাপত্য আছে, বাড়ি ঘরদোর তৈরির কত রকমের কায়দা আছে। এই যে ভারতবর্ষকে তিনি ভালোবেসেছেন, ভারতবর্ষের ধর্ম যেমন তেমনি সংস্কৃতির কথা বলেছেন। বেলুর মঠে আপনারা যদি শুধু তাকিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে হিন্দুদের ভঙ্গিতেও নির্মাণ কার্য সেখানে আছে, মুসলমানের ভঙ্গিতেও আছে, অন্যান্য বিভিন্ন স্থাপত্য শৈলীর সমাহার আছে বেলুর মঠের মধ্যে। তো সিস্টার ক্রিস্টিন বলছেন যে ভারতের মানুষ, ইতিহাস, স্থাপত্য, ওখানকার রীতি রেওয়াজ, নদী, পর্বত, সমতল, সংস্কৃতি এবং তার বিশাল আধ্যাত্মিকতা ও ধর্মশাস্ত্র, এই সব কিছু সম্পর্কে আমার ভালোবাসা জেগে উঠল যখন বিবেকানন্দের মুখে আমি ওই ইন্ডিয়া শব্দটি শুনলাম। এই হচ্ছে স্বামীজির ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষকে তিনি বহন করে নিয়ে যাচ্ছেন ভেতরে, ভারতবর্ষকে বহন করে নিয়ে যাচ্ছেন। তখন তার উচ্চারণের মধ্যে ওই একাত্ম ভাব আসে, ওই রকম অন্যকে অনুপ্রাণিত করে দেওয়ার ভাব আসে। এটা স্বাভাবিক। যে কিনা ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, ধরা যাক আলোচনা হচ্ছে খেলাধুলো নিয়ে, কিন্তু যেই ফুটবলের আলোচনা এলো তখন সে, আচ্ছা সৌরভ গাঙ্গুলির কথা যদি ভাবি, ক্রিকেট নিয়ে আমি যদি প্রচুর প্রচুর ক্রিকেট নিয়ে পড়াশোনা করে আমি যদি বলি, লোকের হয়তো ভালো লাগবে যে উনি অনেক কিছু খবর রাখেন। কিন্তু যদি সৌরভ গাঙ্গুলির মতো কেউ বলেন
তাহলে যে কোনো ছেলের মনে হবে যে এক্ষুনি যাই, ব্যাটটা নিয়ে মাঠে গিয়ে যাই, মাঠের দিকে যাই এক্ষুনি। তার সঙ্গে সঙ্গে ভেতরে এমন একটা অনুপ্রেরণা আসবে, সে মনে হবে যে আমি মাঠে যাব। সিস্টার ক্রিস্টিনের মনে হচ্ছে আমি মাঠে যাব, মায়ের কাছে যাব, ভারত মায়ের কাছে যাব। এই স্বামীজির ভেতরের অস্তিত্বের সঙ্গে ভারতবর্ষ এক হয়ে অবস্থান করেছেন। এই যে এক হয়ে অবস্থান করেছেন, নিবেদিতা লিখছেন, সিস্টার নিবেদিতা আর সিস্টার ক্রিস্টিন, ওই যে আমরা বলছিলাম যে পাশাপাশি প্রায় কাজ করেছেন তারা, কাঁধে কাঁধ মিলিয়ে, নিবেদিতা স্কুলের প্রসঙ্গে এবং অন্যান্য প্রসঙ্গে। নিবেদিতা কি সুন্দর ইংরেজিতে বলছেন যে ভারতবর্ষের সম্পর্কে স্বামীজির চিন্তাটা ছিল যে বাতাসে আমরা শ্বাস নিই সেই বাতাসের মতো, মানে ওটা হলে আমি, ওটা না হলে আমি জাস্ট বাঁচবো না, এই যে ভঙ্গি। নিবেদিতা বলছেন যে স্বামীজি, দ্য থট অফ ইন্ডিয়া ওয়াজ টু হিম লাইক দ্য এয়ার হি ব্রিথড, যে বায়ু শ্বাস নিচ্ছেন সেইটার মতো ভারতবর্ষের ভাবনা। আর ওইখানেই বললেন, হি ওয়াজ বর্ন আ লাভার অ্যান্ড দ্য কুইন অফ হিজ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। কি অসাধারণ ভঙ্গিতে এইসব কথা বলছেন। এই যে ভারতবর্ষ সম্পর্কে ভালোবাসা, এটা কি কোথা থেকে আসছে এ বলা মুশকিল। লোকে বলে যে ভালোবাসাটা অঙ্কের মতো হিসেব করে বোঝানো যায় না যে কিভাবে হলো, কবে হলো। সেটা যেমন নরনারীর সম্পর্কে সত্য, তার থেকে কোটি গুণ বেশি সত্য যখন আমরা বিবেকানন্দ এবং ভারতবর্ষের কথা ভাবছি। এটা বিশুদ্ধ প্রেম, কোনো জাগতিক চাওয়া পাওয়ার এখানে কোনো আঁচড় নেই। জাগতিক চাওয়া পাওয়া এই প্রেমকে ক্ষতবিক্ষত করে না। বিবেকানন্দ যখন গেছেন তার গুরু শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর ভারতবর্ষে গেছেন, ভারতবর্ষে গেছেন কেন? তখন মনের মধ্যে খুব কষ্ট। 1886-তে স্বামী বিবেকানন্দ দেখলেন যে শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করলেন, এবং তারপরে এদের মনের মধ্যে খুব কষ্ট। শ্রীরামকৃষ্ণের যে ত্যাগী সন্তান, তার ভক্ত অনুরাগী, আর থাকতে ভাল লাগছে না। কোথায় আছেন? বরানগরে আছেন। বরানগর থেকে সামনেই কাশীপুর। এই সব ভাবতে আর ভালো লাগছে না। ওই তিনি ছিলেন, এখন তিনি আমাদের মাঝখানে সশরীরে নেই। এই জন্য তারা কি হয়েছে যে তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা সব তপস্যা করতে বেরিয়ে পড়েছেন, মনের মধ্যে প্রচুর ওই বেদনা নিয়ে বেরিয়ে পড়েছেন। স্বামী বিবেকানন্দও বেরিয়েছেন, কিন্তু বেরিয়ে যখন তিনি ভারতবর্ষকে দেখছেন, পায়ে পায়ে হেঁটেছেন, এবং হেঁটে যখন তিনি ভারতবর্ষকে দেখছেন তখন তিনি অবাক হয়ে যাচ্ছেন। অবাক হওয়াটা কীরকম? ওই যে বলছিলাম, আমরা যখন ভারতবর্ষ সম্পর্কে কোনো মতামত প্রকাশ করি তখন সবসময় ভালোবাসার জায়গাটা থাকে না। আমরা যদি ভাবি যে সবুজ পার্টি থাকলে ভালো, না নীল পার্টি থাকলে ভালো, না হলুদ পার্টি থাকলে ভালো, এইরকম যখন চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনাগুলো যে একেবারে বেকার তা নয়, কিন্তু তার পেছনে আমাদের কিছু একটা টাইম পাসের মতো একটা মনোভাব থাকে যে এই দেশটার ভালো হতে হবে। কেউ এরকমভাবে খুব বেশি ভাবেন না। যদি কাউকে বলা হয় যে আচ্ছা, এই যে আপনি কী সব বললেন, হলুদ লাল নীল পার্টি, এরা যদি সবাই এক হয়ে যায়, হয়ে যদি দেশের জন্য কাজ করে, অনেক লোকই বলবেন যে দূর, তাহলে মজাটাই মাটি হয়ে গেল। ঝগড়াঝাঁটি হচ্ছিল, উভয় তরফ থেকে সব চাপানুতর হচ্ছিল, এ কি বলছে, সব জন কি মিলেমিশে যাবে, তাহলে আর রাজনীতির মজা ফজা কিছু রইল না। আমাদের ওরকম একটা টাইম পাস করার মতো একটা আমেজ নেওয়া, এই রাজনীতি, ভোটাভুটি, নির্বাচন, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, এর মধ্যে থেকে একটা বুদ্ধির আমেজ নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু যিনি দেশপ্রেমিক, তার ভঙ্গিটা কীরকম হবে? তার ভঙ্গিটা হবে হাত জোর করা ভঙ্গি, যে যেই ক্ষমতায় আসুক না কেন হাত জোর করছি, তোমার কাছেও করছি, তোমার তথাকথিত বিরোধীর কাছেও করছি, যে তোমরা যতই মারামারি করো, আমাদের এই মা, তোমার মা, ওই বিরোধীর মা, আমার মা, সকলের মা, সেই ভারত মায়ের যেন কল্যাণ হয়। সেটা অনেক সময় হয় না। রামকৃষ্ণ মিশনের একজন বিরাট বড় সন্ন্যাসী, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলছেন যে ওই যে বিদেশে যে ফুটবল খেলা হয়, আমেরিকার যে ফুটবল, আপনারা দেখেছেন হয়তো ক্রিকেটে, টিভিতে কতবার, যে সেই ফুটবল খেলা যখন হচ্ছে তখন বলটা এক জায়গায় যাচ্ছে, কিন্তু একজন গিয়ে আরেকজনকে আক্রমণ করছে, তার কোমর জড়িয়ে ধরে তাকে ফেলে দিল, আবার তার উপরে 10টা লোক ঝাঁপিয়ে পড়লো, আর বলটা অন্যদিকে গড়াগড়ি খাচ্ছে হয়তো, কিন্তু একজন আরেকজনকে অ্যাটাক করছে রাগবিতে। মহারাজজি বলছেন যে আমাদের রাজনীতিটা অনেকটা ওই রকম, যে এ ওকে অ্যাটাক করে, সে তাকে অ্যাটাক করে, মাঝখান থেকে ভারতবর্ষের সমস্যাগুলো ফুটবলের মতো মাঠে গড়াগড়ি খায়। এই যে জায়গা, সেখান থেকে আমরা ভাবছি যে স্বামী বিবেকানন্দ যে জায়গাটাকে দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষকে সত্যি সত্যি তিনি ভালোবাসছেন। যখন ভারতবর্ষের পথে প্রান্তরে ঘুরছেন, ওই যে বলছিলাম, গুরু শ্রীরামকৃষ্ণকে চোখের সামনে সশরীরে দেখতে পাচ্ছেন না, সেই বেদনা নিয়ে যে বেরিয়েছেন, কিন্তু তারপরে যখন ভারতবর্ষকে দেখছেন তখন দেখছেন যে শাস্ত্রে যা লেখা আছে, ধর্মগ্রন্থে যা লেখা আছে, সেইগুলো এই ভারতবর্ষের গরিব গুরব সাধারণ মানুষের
মুখে চোখে ভেতরের অস্তিত্বে আচারে ব্যবহারে জল করে লেখা রয়েছে। ধর্মগ্রন্থে আছে যে সদা সত্য কথা বলবে, কিন্তু সত্যের অপলাপ চারিদিকে রয়েছে। সেই নিয়ে কি সারা জীবন আক্ষেপ করে করে বুড়ো হয়ে যাব? বিবেকানন্দ দেখছেন যে না, বুড়ো হয়ে যাব কেন ওরকম আক্ষেপ করতে করতে। বিবেকানন্দ দেখছেন যে ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদের মধ্যে এই সদ্গুণগুলো রয়েছে। তাহলে কি ভারতের সাধারণ মানুষ কেউ মিথ্যে কথা বলে না, কেউ চুরিচামারি করে না? হ্যাঁ করে, কিন্তু এই দেশটার মধ্যে প্রচুর প্রচুর সংখ্যায় সাধু চরিত্রের ব্যক্তি রয়েছে। সে হয়তো খালি গায়ে একটা কাপড় পরে মাঠে গিয়ে চাষ করছে, কিন্তু চরিত্রটা হচ্ছে সাধু চরিত্রের। আর সাধু সন্ন্যাসী তো কত রয়েছেন, তারা দেশের সম্পদ, কিন্তু সাধু সন্ন্যাসী তার মতো তপস্যা করছেন, আর এ মাটি কোপাচ্ছে। এই দুটোর মধ্যে যোগসূত্রটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। যদি যোগসূত্র আনা যেত ভালো হতো, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে যা দেখছি সেটা হচ্ছে যে মাটি কোপাচ্ছে, যে একটা বর্ণ লিখতে পারবে না, নিজের নাম লেখা তো দূরের কথা, তার কাছ থেকে, তার বউটার কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি অনেক কিছু পাচ্ছি যেটা কিনা ধর্মগ্রন্থে লেখা আছে। এই ধর্মগ্রন্থ বাস্তবে আমি দেখতে পাচ্ছি এই মানুষগুলোর মধ্যে দিয়ে। বিবেকানন্দ যখন ভারতবর্ষ ঘুরছেন, এই যে ভাবটা তার হচ্ছে, সেইখান থেকে ওই জায়গাটার প্রতি প্রচণ্ড ভালোবাসা এসে যাচ্ছে। কারোর যদি ট্রান্সফারেবল সার্ভিস হয় এবং তিনি কোনো একটা জায়গায় গেছেন, গিয়ে টিয়ে প্রথমে একটুখানি সিঁটিয়েছিলেন যে জায়গাটা কেমন হবে জানি না, পরে দেখলেন যে না, এখানকার লোকেরা খুব হেল্পিং অ্যাটিটিউড আছে এদের। আমি প্রথম যখন এসেছিলাম আমার কিচ্ছু ঠিক ঠিকানা ছিল না, কোন বাড়িতে উঠবো কিছু জানতাম না, এরাই সমস্ত এসে আমার এখানে ব্যবস্থা করে দিয়ে 4-5 দিন আমাকে খাইয়েছে পর্যন্ত। এখানের লোকগুলো চমৎকার লোক। এটা যদি কারো অনুভূতি হয়, তাহলে তিনি যখন ওইখান থেকে ট্রান্সফার্ড হয়ে আরেক জায়গায় চলে যাবেন, তার হয়তো চোখে জল পড়বে যে আহা, এই লোকগুলোকে আগে চিনতাম না, বরং প্রথম একটুখানি আমি এদের থেকে একটু কেমন হয়ে থাকতাম, কিন্তু পরে দেখেছি দিল আছে এই লোকগুলোর। এই যে লোকগুলোকে নতুন করে চেনা, এবং তখন সেই তার মনে হবে যে আমি তো আমার নিজের বাড়িতেই আছি মনে হচ্ছে। এরা কেউ আমার ভাই, কেউ আমার মা, কেউ আমার কাকিমা, কেউ আমার ছোট, অনেক ছোট আমার থেকে, কিন্তু আমার নিজের বলে মনে হচ্ছে, কেউ আমার থেকে বড়, গুরুজন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে যখন দেখছেন, তখন একটা মেয়েকে দেখে, একটা ছেলেকে দেখে, একটা প্রবীণ মানুষকে দেখে, একটা হতদরিদ্র কৃষককে দেখে দেখেছেন যে এরাই আমার নিজের। যার জন্য বলেছেন তো ওই পরবর্তীকালে যে এই ভারতবর্ষ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। তো বারাণসী লোকে যায়, প্রয়াগে যায়, কুম্ভে যায়, সেটা যেমন যায়, তেমনি স্বামীজি শেখাচ্ছেন যে এই ভারতবর্ষই ভাইরে, আমার যখন কম বয়স তখন আমার যেন শৈশবের শিশুসজ্জা এই ভারতবর্ষ, যে কোনো জায়গা। তার কারণ এই ভারতবর্ষের মানুষের মনের মধ্যে অনেকটা খাঁটি জিনিস আছে। আবার বার্ধক্যের বারাণসীর জন্যে আমাকে ট্রেনের টিকিট কেটে একদম বেনারসেই যেতে হবে তা নয়, এই ভারতবর্ষের আনাচে কানাচে সেই বারাণসীর ভাব রয়েছে। আমরা যদি খুব মনটাকে গুটিয়ে না নিই, আমরা যদি খুব কুটিল না হই, তাহলে আমরা আবিষ্কার করব যে এইখানেই আমার বৃন্দাবন বারাণসীর সব কিছু রয়েছে। এইটা যে বিবেকানন্দ আবিষ্কার করছেন, তিনি এইখানে এসে বক্তৃতা দেওয়ার জন্য তো আর এটা করেননি, কিন্তু তার কথা নিয়ে আলোচনা করে আমরা ধন্য হয়ে যাচ্ছি। বিবেকানন্দ যেটা করছেন সেটা হচ্ছে যে তার ভেতর থেকে ওই প্রচণ্ড ভালোবাসা জেগে উঠছে যে এই মানুষগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। উনি কি ভুল করছিলেন যে উনি এমনিতে আবেগপ্রবণ মানুষ ছিলেন, কিন্তু একটা কিছু লোককে দেখে হঠাৎ করে ভাবছেন যে খুব ভালো, এর উনি কি ভুল করছিলেন না? যে তার প্রমাণ হচ্ছে যে মানুষগুলোকে ভালোবেসেছেন, যে মানুষগুলোর উপরে আস্থা স্থাপন করেছেন, যে মানুষগুলোকে আহ্বান জানিয়েছেন, সেই মানুষগুলো জেগে উঠেছে। কেউ লিখেছেন নিদ্রিত ভারত জাগে। এই ভারতবর্ষ গভীর ঘুমের মধ্যে ছিল। বিবেকানন্দ কারুর ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারুর বন্ধুর মতো হয়ে যে ডেকেছেন, সেই ডাকাটা এত আন্তরিক এবং জেনুইন ছিল যে ভারতবর্ষ জেগে উঠেছে। এবং সামরিক পোশাক পরা, চোখে চশমা, অপূর্ব মুখের লাবণ্য, যে বাংলার যিনি চিরকালের নায়ক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে স্বামী বিবেকানন্দ যদি আজকে জীবিত থাকতেন, তাহলে আমি তাকে গুরু পদে বরণ করতাম।
তার চিঠিপত্র, তার বক্তৃতা দেখে আমার জীবনের গতি প্রকৃতি বদলে গেছে। সুতরাং বোঝা যায় ইনি যখন মানুষকে ভালোবেসেছেন, মানুষের উপর আস্থা রেখেছেন, দেশের মানুষ সম্বন্ধে এটা বলেছেন, সেটা কোনো আবেগতাড়িত হয়ে বলেননি। এবং বহু ঐতিহাসিক স্বীকার করছেন যে ভারতবর্ষের স্বাধীনতা যে এসছে যে জ্যোতিষ্কগুলোর জন্যে, সেই জ্যোতিষ্কগুলির অন্যতম স্বামী বিবেকানন্দ, যদিও তার জন্য তাকে হাতে রাইফেল ধরতে হয়নি বা কোনো আলাদা করে পতাকা ধরতে হয়নি। এই যে বিবেকানন্দ ভারতবর্ষের মানুষকে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা একদম নিখাত জায়গা ছিল। বক্তৃতার এই জায়গাতে এসে ভাববো যে আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে যেটা বলা হচ্ছে তার মানে দাঁড়ালো যে বিবেকানন্দ ভারতবর্ষকে খুব ভালোবেসেছেন, তাই তো? মোদ্দা কথাটা তাই। তাহলে পৃথিবীর অন্যান্য দেশগুলো কি? ভারত যদি এক হয় তাহলে 2, 3, 4, 5 করতে করতে 22, 23, 24 এরকম সব হবে। স্বামীজি কখনো এরকমভাবে বলেননি। তিনি বলেছেন যে সমগ্র পৃথিবীতে যে মানুষ রয়েছেন তারা নারায়ণেরই অংশ। এক জায়গায় বলেছেন যে আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। আমি সেই ভগবানেরই সেবক যাকে অজ্ঞ লোকেরা ভুল করে মানুষ বলে। খুব মিষ্টি করে বলা যে তোমরা মানুষ বলছো, আমি তার মধ্যে ভগবানকে দেখি। সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে তিনি সেই ঈশ্বরের প্রকাশ দেখেছেন। তাহলে ভারতবর্ষ সম্পর্কে এরকম বলছেন কেন? বলছেন তার কারণ আছে। আমরা যখন ছোট বয়সে ভূগোল পড়েছি, ম্যাপ পয়েন্টিং করতে হতো এবং কখনো কখনো থাকে তো যে কোথায় সোনা পাওয়া যায় বলো, দেখাও ম্যাপের মধ্যে। লিখতে পারলে বা দেখাতে পারলে 5 নম্বর, নাহলে হবে না। কোথায় বক্সাইট পাওয়া যায় বলো, কোথায় কয়লা পাওয়া যায় ফুটকি ফুটকি দিয়ে দেখাও। এখন ম্যাপের মধ্যে যে কিনা ঠিক ঠিক দেখাচ্ছে সত্যিই ওখানে সোনা পাওয়া যায়, ওখানে কয়লা পাওয়া যায়, এটা তো ঘটনা। এটাকে নিয়ে তর্কাতর্কি করে কোনো লাভ নেই। বিবেকানন্দ প্রচুর পড়েছেন এবং উনি বিস্ময়ের সঙ্গে, আনন্দের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, প্রণামের সঙ্গে আবিষ্কার করেছেন যে সারা পৃথিবীর যে ম্যাপ, তার মধ্যে মানবতার সোনা যেখানে পাওয়া যায় সেটা এই ভারতবর্ষ। যেভাবেই হোক এই ভারতবর্ষে মানবতার সোনা ফলেছে। অতএব এটা নিয়ে আমি কারোর সঙ্গে তর্কাতর্কিতে যাব না, বরং আমি সেই ভালোবাসার কথা বলবো যাতে সেই ভালোবাসায় মানুষ জাগ্রত হয়। কিন্তু এটা এই জন্যে নয় যে ভারতবর্ষকে ভিক্টরি স্ট্যান্ডে 1 নম্বরে দাঁড় করিয়ে অন্যদেরকে লজ্জিত করব বলে, বরং ভারতবর্ষের কথা ভেবে ভারতবর্ষের মানুষের মধ্যে যে মানবতা আছে সেটির অনুসরণ করে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে আমি ভারতবর্ষের প্রকৃত সত্তায় জাগ্রত হব। সেই প্রকৃত সত্তা কি বলে? দুটো সংস্কৃত শব্দ কি চমৎকার মনে হয় বাংলার মতো, বলে বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ এই সমগ্র পৃথিবী আমার স্বজন, আমার আত্মীয়। এইটা যে ভারতবর্ষ বলে, আমি সেই ভারতবর্ষকে চিনতে চাই, চিনে সমগ্র পৃথিবীর মানুষকে আমার নিজের আত্মীয় বলে শিখতে চাই। এইটা শেখবার পাঠশালা ভারতবর্ষ। ওই জন্য আমি ভারতবর্ষের এত সুখ্যাত করছি। মনে হয় স্বামী বিবেকানন্দ যদি নেদারল্যান্ডসে জন্ম নিতেন, স্বামী বিবেকানন্দ যদি আফ্রিকায় জন্ম নিতেন, তাহলেও বোধহয় তিনি ঘুরে আসতেন এই ভারতবর্ষে। যে যুগে যুগে দেখছি, ওই যে বলছিলাম কোথায় সোনা পাওয়া যায়, সেই রকম ভারতবর্ষের মধ্যে থেকে ওই সোনা ফলেছে। তার মানে কি অন্যান্য জায়গায় সমস্ত অসাধু চোর ডাকাতে ভর্তি? তা নয়, কিন্তু এইখানে মানবতার সোনা থরে থরে ফলেছে। সেই জন্য বিবেকানন্দের ভারত প্রেম। এটা শুদ্ধ আমার আটপুর ভালো, কি কলকাতার শহরের লোক বলছে আমার শিয়ালদা ভালো, কি আমার অমুক জায়গা ভালো, ওই যে প্রেমটা, ওটা একটুখানি সীমাবদ্ধ প্রেম হয়ে যায়। অনেক সময় দেশপ্রেম করতে 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 একটা আবেগের জায়গায় চলে আসে যে আমিই ভালো, অন্য সব খারাপ। কিন্তু স্বামী বিবেকানন্দের ভারত প্রেমটা ওই জায়গায় আছে। অন্যভাবে বলতে গেলে যে এই ভারতবর্ষ মানুষকে শেখায় কিভাবে পশুত্ব থেকে সত্যিকারের মানুষ হয়ে যাওয়া যায়, এবং শুধু মানুষ হওয়াতেই তার যাত্রা শেষ হয় না, সেখান থেকে দেবতা হয়ে যাওয়া যায়। বহু গ্রামে বহু মানুষ, নিশ্চয়ই এখানেও অনেকেই আছেন, যে পুরুষ এবং নারী যাদেরকে দেখে লোকে বলে যা ওই 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 দেখেছিস ওই পাড়ায় ওই যে বুড়ো বুড়ো লোকটা থাকে না, ও মানুষ নয় বুঝলি, দেবতা। বা ওই যে বউটাকে দেখেছিস না, ও কীরকম একেবারে ধর্ম নিয়ে থাকে আর সবাই সুখ দুঃখের মধ্যে থাকে। লোকে বলে ওর বড় বলে, আবার আত্মীয় স্বজনও বলে, আর পাড়া প্রতিবেশীও বলে যে এ বউটা আসলে একটা দেবী। এই যে দেবতা বা দেবী, তার মানে কি তার 4টে হাত পা গজিয়ে যাবে? তা নয়, কিন্তু তার ভেতরের যে সুন্দর ভাবটার যখন বিকাশ হচ্ছে, তখন লোকে বলে যে ইনি যে পরিবারের হন, ব্রাহ্মণ অব্রাহ্মণ যাই হন, ইনি দেবতার মতো। ভারতবর্ষ এইটাকে চেনে, জানে, এটাকে কদর করে। যে একটা শিশুর যখন জন্ম হচ্ছে, তখন কিন্তু ভারতবর্ষ ঠিক ভাবে না যে একটা সোনার মুকুট মাথায় দিয়ে একটা বিশাল গাড়ি চালাবে এই ছেলেটা বা এই মেয়েটা।
আপনারা ভেবে দেখুন, একটা নবজাত শিশু লোকে ভাবে যে মানুষের মতো মানুষ হবে, সেইটা হলে বাবা মায়ের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই যে মানুষের মতো মানুষ হবে, তার মানে ওকে যতই চন্দন পরানো হোক, যতই সাজানো হোক, যতই ছবি তোলা হোক, এটা মানতে হবে কষ্ট লাগলেও যে ভেতরে পশুভাব থাকে, সকলেরই থাকে। বয়স বারবার সঙ্গে সঙ্গে ফুটে বেরোয়। হে ভগবান, হে ভগবতী, এই যে ফুটফুটে শিশু, এর যেন পশুভাবটা সরে যায়, এ যেন মানুষ হয়, তারপরে যদি কপালে থাকে দেবতার মতো যেন গুণসম্পন্ন হয়। এই শব্দগুলোকে শোনবার জন্যে ভারতবর্ষে ফিরে ফিরে আসতে হয়। ভারতবর্ষে যখন উলুধ্বনি হয়, ভারতবর্ষে যখন মালা পরানো হয়, সমস্ত জায়গাতেই রয়েছে যে এই দেবতা যেন আমার ঘরের দেবতা হন, আমার মনের দেবতা হন, আমার ভেতরটা, আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা যেন এই রকম সত্তায় বেড়ে ওঠে। স্বামী বিবেকানন্দ সেইটা ভারতবর্ষের লোকের মধ্যে আবিষ্কার করেছেন বলে ভারতবর্ষকে ওই রকমভাবে ভালোবেসেছেন। এবং এক জায়গায় বলেছেন যে আমাদের দেশের লোক খুব মৃদু, খুব উদার। ইংলিশে যা আছে সেটা বাংলা করলে প্রায় দাঁড়ায় যে একটু মিনমিনে স্বভাবের, কিন্তু স্বামীজি বলছেন এইটাই তাদের চরিত্রের শক্তি। এরা উগ্র নয়, এরা বিস্ফোরক নয়, এরা অনেক সহ্য করতে পারে, এবং এই যে সহ্য করবার যে শক্তি, এইটা ভারতবর্ষের নিজস্ব। ইংলিশে এক জায়গায় বলছেন মর্নিং ডিউ এর কথা, ভোরের শিশিরের কথা। কি অপূর্ব বর্ণনা! বলছেন যে ভোরের শিশির, তাকে যেমন দেখা যায় না, তার যেমন শিশির পাতের শব্দ শোনা যায় না, সমগ্র পৃথিবীর যে ইতিহাস, যে সভ্যতা, সেইখানে ভারতবর্ষের ভূমিকা হচ্ছে ভোরের শিশির পাতের মতো। বিউটিফুল ডিসক্রিপশন। যে ভোরের শিশির পাত মানে সে নতুন প্রাণকে সম্ভব করে তুলছে, তেমনি ভারতবর্ষের ভূমিকা। ভারতবর্ষ যুগে যুগে আপনারা যদি ভাবেন যে সেই অশোকের সময় থেকে বুদ্ধ, বিভিন্ন সময়তে ভারতবর্ষের ইতিহাস জুড়ে রয়েছে, যেখানে কিনা ভারতবর্ষ সমগ্র পৃথিবীর কাছে শান্তির বাণী দিয়েছে। সে শান্তির কথাই বলতে চায়। এই যে 2025-এ যদি আমরা দেখি যে হয়তো প্রতিবেশী দেশ অশান্ত, অন্য কোনো জায়গায় অশান্ত, সেই জন্য এখানকার মানুষও মাঝে মাঝে টকবক করে ফুটছেন যে বড্ড অবিচার হচ্ছে, বড্ড অনাচার হচ্ছে। কিন্তু এই লোকগুলোর নেচার কিন্তু হাতে ছুরি তুলে নেওয়া নয়, এই লোকগুলোর নেচার ঘরে আগুন দিয়ে দেওয়া নয়। তার মধ্যে কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু সাধারণভাবে লোকে চায় যে শান্তিতে থাকতে। আমিও থাকবো, ও থাকবে, ওর জন্যে আমি কোনো হিংসে করব না, ও যেন আমার প্রতি হিংসে না করে। এইটা হচ্ছে ভারতবর্ষের সাবালকত্ব। তোমার আমার মধ্যে যদি সেই ভাব না থাকে, তাহলে আমরা এখনও ঠিকমতো ভারতের অধিবাসী হইনি। স্বামী বিবেকানন্দ সেই জায়গাটা দেখাচ্ছেন যে ওই ভোরের শিশির পাতের মতো সমগ্র পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ভূমিকা। প্রতিবেশী দেশের কথা বলছিলাম, নিশ্চয়ই সেখানে অত্যাচার, অনাচার, অবিচার হলে একজন ভারতবাসী তার স্বজাতির রক্ষার জন্য গর্জে উঠবেন। কিন্তু সেই সঙ্গে জানতে হবে স্বামীজি যে ভারতবর্ষকে দেখেছেন, সেই ভারতবর্ষে হিন্দু, মুসলমান এবং বিভিন্ন জাতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে তিনি দেখেছেন। আপনারা এই অনুষ্ঠানস্থলে কেউই হয়তো আমার সঙ্গে অমত করবেন না যদি বলি যে কোনো দিন আমার প্রতি যে বিদ্বেষ ভাবাপন্ন, তার প্রতি যদি আমি বিদ্বেষ দেখাই, তাহলে এটা মিটতে পারে, কোনোদিন মিটবে না, বরং আরও বেড়ে যাবে শত্রুতা। তাহলে বিদ্বেষকে মেটানোর উপায় হচ্ছে দুটো, এক হচ্ছে দৃঢ়তা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ভেতরে ভেতরে ভালোবাসা। বাবা মা যখন সন্তানকে শাসন করেন, তখন কি তার নামে গিয়ে এফআইআর করে দিয়ে আসেন নাকি থানায়? তা তো করেন না। প্রচণ্ড শাসন করলেন, বকলেন, কিন্তু আসলে তাকে ভালোবাসছেন, যে আমি যেন তেন প্রকারেণ একে মেন লাইনে নিয়ে আসার চেষ্টা করছি। সে মাথায় হাত বুলিয়ে হোক, আইসক্রিম খাইয়ে হোক, কালকে গিয়ে হেড স্যারের কাছে কমপ্লেন করে দেবো এই ভয় দেখিয়ে হোক, আমি ওকে মেন লাইনে নিয়ে আসার চেষ্টা করছি। ভারতবর্ষের যে ভাবনাটা, সেটা ঠিক এই রকম। এবং সেই ভারতবর্ষে স্বামীজি দেখেছেন যে বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে কি চমৎকার সহানুভূতিশীল অবস্থান। নিবেদিতার সঙ্গে যাচ্ছেন ট্রেনে, ওই ঝিকঝিক 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 যেমন বলে, সেরকমভাবে আগেকার দিনের ট্রেন আস্তে 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 করে যাচ্ছে। আর নিবেদিতা এবং আরও কয়েকজন ভক্ত অনুরাগী তারা সব রয়েছেন, এবং স্বামী বিবেকানন্দ যাচ্ছেন তাদেরকে নিয়ে ভারতবর্ষ পরিভ্রমণে। উদ্দেশ্যটা কি? অনেক টাকা আছে বলে তা নয়, ওনার তো সবই দানের ওপর নির্ভর। তাহলে যাচ্ছেন কেন? যাচ্ছেন এই জন্য যে এই নিবেদিতা ভারতের মেয়েদের জন্যে কাজ করবে। আমি থাকবো না, কিন্তু নিবেদিতা কাজ করবে। ও ভারতবর্ষটাকে নিজের চোখ দিয়ে দেখুক। কিন্তু তিনি যখন যাচ্ছেন গল্পের মতো করে, বাবা যেরকমভাবে গল্প করে আর মেয়ে শোনে সেরকম। নিবেদিতা লিখছেন যে যখন বিরাট বিরাট মাঠের পাশ দিয়ে আমাদের ট্রেনটা যেত, তখন বিবেকানন্দ স্বামীজি তিনি না কেমন উদাস হয়ে যেতেন। আর তিনি নিবেদিতাকে বলতেন, ওই যে দেখো, ওই যে মাঠ, মাঠের ওপারে যেন চাষিদের ঘর। আমরা যখন যাই বোঝা যায় তো যে মাঠের শেষে গ্রামগুলো রয়েছে, ছবির মতো দেখায়।
নিবেদিতা বলছেন যে স্বামীজি বলছেন যে ওই দেখো ওইখানে চাষিদের ঘর, আর চাষিদের ঘরে কীরকম জানো, সমস্তটাকে মাথায় করে রাখে চাষির বউ, মানে বাড়ির মা যে আর কি সোজা কথায়। তো সেই মাথায় করে রাখে। আর কীরকম জানো, আমাদের একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে গিয়ে কোনো লোকের যদি দেরি হয়ে যায় তাহলে সে কোনো একটা বাড়িতে আশ্রয় নেয়, তখন তো এরকমই ছিল। তো বলছে আশ্রয় যখন নেয় তখন সেই লোকটার কি দরকার, তার কি কি স্বাচ্ছন্দ্যের জন্য কোনটা কোনটা দরকার সমস্তটা ওই বাড়ির বউটা করে। এমনকি পরের দিন যে লোকটা যাবে তার সঙ্গে একটু খাবার দাবার এটা ওটা ওর মাথার কাছে রেখে দেয় যাতে ওরবার সময় সেইগুলো পাবে, কিন্তু ওই বউটার মুখটা এই লোকটা দেখতে পায় না। বলে নিবেদিতা বলছেন এই ভারতবর্ষের মায়েদের এই ত্যাগ, সংযম আর সেবা, এই হচ্ছে আমাদের ঐতিহ্য। সেই বিদেশিনীর চোখে এঁকে দিচ্ছেন এই ভারত মাতার স্বপ্ন, যে ভারত মাতা নিজেকে নেপথ্যে রেখে সেবা কাকে বলে সেটা জানে। এখনকার দিনে অনেক মানুষ ভাবতে পারে যে ও তাহলে মেয়েরাই বুঝি সেবা করবে, তা কেন? আজকে রামকৃষ্ণ এই যে সাধু সন্ন্যাসীরা রয়েছেন, পুরুষ নারী সবাই মিলে মায়ের মমতা নিয়ে সেবা করবে, এই তো বিবেকানন্দ দেখাচ্ছেন, সেইটা নিবেদিতার কাছে দেখিয়েছেন। এবং ওই যে বলছেন গ্রামের ওপারে যে ঘরগুলো কি হিন্দুর ঘর না মুসলমানের ঘর, কিছুই বলেননি। তার মানে হিন্দু মুসলমান সব রকমই আছে, তার যেমনটি আগে হতো সেরকমভাবে দেখিয়েছেন। আবার বলছেন নিবেদিতা একদিন ওই সেই বাবাকে জিজ্ঞেস করার মতো করে স্বামীজিকে জিজ্ঞেস করেছেন যে আপনার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে কীরকম কি আছে, সবচেয়ে সুন্দর দৃশ্য কি? স্বামীজি বলছেন যে জানো, একবার কাশ্মীরে একটা বুড়িকে দেখেছিলাম। সে বুড়ি তার ঘরের বাইরে চরকা কাটছিল এবং খুব গরিব, আর মুখের মধ্যে বেশ আনন্দ ছিল। তা আমি কি হলো ওই গিয়ে ওই বৃদ্ধাকে বললাম যে আপনার ধর্ম কি? অনেক সময় তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, ফোঁটা টোটা কাটা থাকলে হয়তো বোঝা যায়। বলছেন আপনার ধর্ম কি? নিবেদিতাকে বলছেন খুব গভীর কথা, বলছেন বলা মাত্র তার মুখে একটা অন্য রকমের হাসি খেলে গেল এবং তিনি বললেন ওপরওয়ালার দয়ায় আমি একজন মুসলমানি। এইটাতে বিবেকানন্দের প্রচণ্ড আনন্দ হয়েছিল। কেন আনন্দ হয়েছিল? দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বলছেন তার ছোট ঘরটিতে বসে, যত মত তত পথ। নিজের পথে যদি কেউ নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে থাকে, অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি না করে, তাহলে প্রত্যেক পথ দিয়েই সে সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, সেই আনন্দ ধামে পৌঁছবে। এটা তিনি শুনেছিলেন। তো আজকে এই বৃদ্ধাকে দেখছেন, এ হয়তো চারটি ধর্মকথা গুছিয়ে বলতে পারবে না, শ্লোক মন্ত্র বলতে পারবে না, কিন্তু নিজের ধর্মে নিষ্ঠা রেখে তার ভেতরটা আনন্দে ভরপুর হয়ে গেছে। বিবেকানন্দ বলছেন যে আমার দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। এই সব দেখেছেন বলেই ভারতবর্ষকে তিনি এত ভালোবেসেছেন। কিন্তু এক এক সময় আমরা করি কি, যে ওই অন্যের ধর্ম খুব ভালো বলতে বলতে নিজেদেরকে প্রগতিশীল দেখাই, তাতে করে আমার ধর্মটা যদি তাকে কেউ নিন্দেও করে তখন চুপ করে বসে থাকি। এটা একটা সাংঘাতিক জিনিস, যে আমার ধর্মকে নিন্দে করলে আমি তো গর্জে উঠব, কিন্তু প্রগতিশীল হব যে অন্যের ধর্মকেও সহ্য করব, অন্য ধর্মকে ভালোবাসবো। ওই বিবেকানন্দই কি করেছিলেন, যে কাশ্মীরে যখন রয়েছেন তখন একজন মুসলমান মাঝির মেয়েকে তিনি পুজো করেছিলেন, এবং পুজো করেছিলেন কিভাবে? কুমারী রূপে। কি অদ্ভুত! আজকে 2025-এও গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কুমারী মানে তো লোকে বোঝে যে হ্যাঁ ওই 16 বছরের কমে হবে, বোধহয় ব্রাহ্মণের ঘরের মেয়ে হবে এবং সুলক্ষণা হবে, এইরকমই তো মোটামুটি ভাবনাটা আছে। সেখানে একজন মুসলমান মাঝির মেয়ে, দিস ইজ বিবেকানন্দ। তাকে নিয়ে সকাল দুপুর সন্ধে বিকেলে আলোচনা করলে আমাদের লাভই লাভ, আমাদের কল্যাণই কল্যাণ। একজন মুসলমান মাঝির মেয়েকে তিনি কুমারী রূপে পুজো করছেন, যে ওগো হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এইভাবে আলাদা আলাদা করতে নেই। সব ধর্মের মধ্যে থেকে শ্রেষ্ঠ যে জায়গাটা, একটা মেয়েকে কুচোখেও দেখা যায়, সুচোখেও দেখা যায়, সেটা সব ধর্মের লোকের পক্ষেই সত্য। আর এই সুচোখে দেখাটা, তুমি কি আমার সঙ্গে তর্ক করবে? নিশ্চয়ই করবে না যদি বলি যে তাকে কুমারী রূপে পুজো করার মধ্যে যে দৃষ্টি, তার থেকে ঊর্ধ্বতর দৃষ্টি আর হতে পারে না, দেবী কুমারী রূপে। সো ডাউন উইথ দ্য কনসেপ্ট অফ হিন্দুইজম অ্যান্ড ইসলাম অ্যান্ড অল। ওই একটা মেয়ে, তার মধ্যে আমি কুমারী রূপে তাকে পুজো করব। এই ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ দেখছেন, যে এই ভারতবর্ষ একটা অন্য রকমের মূর্তি, বিভিন্ন ধর্মের মধ্যে থেকে ইনপুট নিয়ে নিয়ে তৈরি ভারত মাতার এক অদ্ভুত মূর্তিকে স্বামী বিবেকানন্দ ভালোবেসেছেন। আবারও নিবেদিতার কথা একটু ইংলিশে আসি। নিবেদিতা বলছেন যে ইন্ডিয়া ওয়াজ স্বামীজি's greatest passion. India throbbed in his breast. India beat in his pulses. India was his daydream. India was his nightmare. Not only that,
হি হিমসেলফ বিকেম ইন্ডিয়া। তিনি স্বয়ং ভারতবর্ষ হয়ে গিয়েছিলেন। তো তিনি কি কোনো রাজনৈতিক দল করেছিলেন নাকি? না, কিন্তু তার সঙ্গে 5 মিনিট কথা বললেই বোঝা যেত যে এর মধ্যে দিয়ে ভারতবর্ষ মূর্ত হয়ে উঠছেন। তিনি নিজে কনডেন্সড ইন্ডিয়া এইটা বলছেন। আর বিবেকানন্দ যে ভারতবর্ষকে ভালোবাসছেন তার সবচেয়ে ওপরের জায়গাটা কি? ওই যে বলছিলাম যে নবজাতক বড় লোকের ঘরে হলে সোনার চামচ মুখে দিয়ে, গরিব লোকের ঘরে হলে কোনো রকমে তার একটা শোয়ার জায়গাটা হলো, কিন্তু কে বড় লোক কি গরিব লোক উভয় ক্ষেত্রেই কিন্তু চাওয়া হয় যে এই ছেলেটা এই মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। এই যে ধর্মের যে জায়গাটা, ধর্ম মানে প্লিজ ওই রকম বলো না যে ডান হাত না বাঁ হাত, কোনটা আগে কোনটা পরে, বিয়ের সময় এই আচার ওই আচার, ও তো অনেক হলো। ওই আচারগুলো অনেক সময় আমাদেরকে পেছনে ফেলে রেখে দিয়েছে। ওগুলোকে ধ্বংস করে দিতে বলছি না, কিন্তু সত্যিকারের ধর্ম যেটা, এসো সেইটাতে আমরা শিক্ষিত মানুষ হিসেবে সেটাতে জাগ্রত হই। এবং স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে সেইটা হচ্ছে ভেতরকার দেবর স্বভাবকে বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে সত্যিকারের ধর্ম। তিনি এক জায়গায় বলছেন, তার ভাইকে বলছেন, তার ভাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত তাকে বলছেন যে দেখ আমি ভারতবর্ষ ঘুরেছি, এক জায়গায় খুব আনন্দে ছিলাম রে। এখন আমরা যদি বলি আনন্দে থাকা মানে কি, এখন তো গরম টরম পড়েনি, গরম কিছুই পড়েনি, সামান্য মাত্র, কিন্তু যখন গরম পড়ে যায় তখন লোকে বলবে এই ওই বাড়িটাতে একটা এসি আছে বুঝলি, গেলে যা আরাম না। কলকাতা শহরে আপনারা জানেন অনেকেই আছে, কোনো কাজ নেই, একটা শপিং মলে ঢুকে পড়লো, কিছুই কিনবে না, কিন্তু বেশ কিছুক্ষণ এসিতে কাটে, যা আরাম না। বিবেকানন্দ তার ভাইয়ের কাছে বলছেন যে কিছুদিন খুব আরামে ছিলাম। কোথায়? বলছেন একজন বৈষ্ণব সাধু, তার নাম হচ্ছে রামসানাইয়া, তার কাছে খুব আরামে ছিলাম, আনন্দে ছিলাম। বলছে কেন? বলছে রামসানাইয়ার কিছু ছিল না, একটা তাপ্পি মারা ঘটি আর কিছু নুড়ি পাথর এইসব তার ছিল, অর্থাৎ তার সিনথেসাইজার এটা ওটা ছিল না বাজাবার মতো। তো ওই তাপ্পি মারা ঘটি আর কিছু নুড়ি পাথর, আর সে খুব আনন্দে থাকতো। আমি তার বাড়িতে কিছুদিন, তার ওই কুঠিয়াতে কিছুদিন ছিলাম, আর সে মনের আনন্দে থাকতো, আর ওই সব ওই চাপাটি টিক্কর এই সমস্ত করে দিত, আমরা দুজনে মিলে খেতাম। আর যখন তার খুব আনন্দ হতো, আনন্দ মানে ওই যে সাধু তো, তার ভেতর থেকে যখন তিনি কিছু পাচ্ছেন এবং খুব আনন্দ হচ্ছে, স্বামীজি বলছেন যে সে তখন ওই নুড়ি পাথরগুলো দিয়ে ওর ওই তাপ্পি মারা যে ঘটিটা আছে ওইটা বাজিয়ে বাজিয়ে গান গাইতো। ওই দিনগুলো আমার দারুণ আনন্দে কেটেছে। এই ভারতবর্ষকে বিবেকানন্দ দেখেছেন, যে আমাদের বলা হয় প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, হাইয়েস্ট থিঙ্কিং ফ্রম দ্য মোস্ট অর্ডিনারি প্লেন অফ এক্সিস্টেন্স, যে একেবারে সাধারণভাবে সেই সাধু রয়েছেন, কিন্তু ওইখানে করে যে সঙ্গীত উঠছে, বিবেকানন্দ বলছেন যে এর ভেতরকার সঙ্গীত উঠছে। ওই যে সচ্চিদানন্দ বলা হয়েছে, যিনি কিনা আনন্দপূর্ণ, তিনি যখন একজনের অস্তিত্বের মধ্যে দিয়ে ওঠে তখন এই ধরনের অভিব্যক্তি হয়। এই ভারতবর্ষকে জানো আমি বড্ড ভালোবাসি। এই যে স্বামী বিবেকানন্দের এই ভাব, তিনি সাধু হিসেবে দেখছেন যে এই ভারতবর্ষ সমস্ত নারী পুরুষের মধ্যে থেকে সেই ঈশ্বরত্বের আবাহন করছেন। যখন বিদেশ থেকে ফিরছেন তিনি, তখন একজন তার ইংরেজ বন্ধু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এতদিন বিলাস বৈভবের জায়গায় ছিলেন, এইবার আপনি ভারতবর্ষে ফিরছেন, 4 বছর হেভি আরামের জায়গায় ছিলেন, বিলাসের জায়গায়। স্বামীজি সেই বিলাসকে ব্যবহার করেননি, কিন্তু তিনি বলছেন যে আপনি যখন ফিরছেন এখন আপনার ভারতবর্ষকে দেখে কি মনে হচ্ছে। এই যে স্বামীজি ব্যবহার করেননি তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে যে শিকাগোতে যেদিনকে তিনি বক্তৃতা দিয়েছিলেন, বিখ্যাত বক্তৃতা, সেই দিন রাত্রিরে তার থাকবার ব্যবস্থা হয়েছিল একজন বিরাট ধনীর বাড়িতে। বিবেকানন্দ নিজেই বলছেন যে আমি সারা রাত ছটফট করেছি, তার কারণ আমাকে যেভাবে থাকতে দিয়েছিল ওটা প্রচণ্ড বিলাসবহুল, ল্যাভিশ, কিন্তু আমার সেই রাত্রিরে মনে হচ্ছিল যে আমার দেশের লোকগুলো কি কষ্টে থাকে এবং আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। এটার জন্য হাততালি হতে পারে, এই বক্তার জন্য নয়। তো এই কথা যে স্বামী বিবেকানন্দ বলছেন, তার মানে হচ্ছে যে ওই জন্য যখন একটা যুবতী মেয়ের কাছে যখন তিনি ইন্ডিয়া বলেন, তখন সে একটা সন্ন্যাসী স্পিরিট নিয়ে জেগে ওঠে যে ইনি পুরুষ আমি নারী এইসব নয়, আমরা দুজন দুটো সত্তা। এবং ইনি যেখানে দেবত্বের কথা বলছেন, যে দেশের মধ্যে থেকে সেই দেশের সেবায় আমি নিজেকে উৎসর্গ করে দেবো, এই মানুষ বললে তখন সেই এফেক্টটা হয়। এবং স্বামী বিবেকানন্দ সেইটি করেছেন। এবং স্বামী বিবেকানন্দ ওই জন্য যখন ফিরছেন, ওনার ইংরেজ বন্ধু জিজ্ঞেস করলেন যে আপনার এখন ভারতবর্ষকে কীরকম মনে হচ্ছে, তখন স্বামীজি বলছেন যে আমি ভারতবর্ষকে আগে ভালোবাসতাম। আজকে বক্তৃতার বিষয় যে স্বামীজির ভারত প্রেম, উনি বলছেন আমি ভারতবর্ষকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতবর্ষের বাতাস আমার কাছে পবিত্র, ভারতবর্ষ আমার কাছে পুণ্যভূমি, ভারতবর্ষ আমার কাছে তীর্থভূমি। বিদেশ থেকে ফেরবার সময় এটা বলছেন এই জন্যেই যে অন্যান্য জায়গায় তিনি দেখেছেন যে ভারতের সঙ্গে তফাৎ কোথায়। সমস্ত মানুষকে ভালোবেসেছেন, কিন্তু ওই যে বলছি সাধারণ মানুষ, গরিব গুরব গ্রামের মানুষ, তার অঙ্গ প্রত্যঙ্গে
যে পবিত্র ধর্ম লেখা আছে, হি ওয়াজ মিসিং দ্যাট ইন দ্য ওয়েস্ট। সেই জন্য যখন তিনি আসছেন তখন বলছেন এই ভারতবর্ষকে পুণ্যভূমি, তীর্থভূমি বলে আমার মনে হচ্ছে। অ্যানি বেসান্ত একজন মনস্বিনী, তিনি বলছেন স্বামী বিবেকানন্দ যখন মঞ্চে বসেছিলেন এবং ভারতবর্ষের মহিমার কথা যখন তিনি বিদেশে বলেছেন, তখন অ্যানি বেসান্ত বলছেন যে এই ভারতবর্ষের যে সুসন্তান এবং এই দূত, এই ভারতবর্ষের দূত তথা সুসন্তান যতদিন থাকবেন ততদিন অন্যের সামনে ভারত মাতাকে লজ্জায় মাথা হেঁট করতে হবে না। কি চমৎকার উক্তি! অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে অনেক অপপ্রচার আছে, লোকেরা বলেছে ভারতবর্ষ অসভ্যের দেশ, ওরা জামা কাপড় পরতে জানে না, ওরা বেদে, ওরা সাপ খেলায়, এই সমস্ত বলেছে। কিন্তু ভারতবর্ষে এই সুসন্তান, এই দূত যতদিন থাকবেন ভারত মাতাকে কারু কাছে লজ্জায় মাথা নোয়াতে হবে না, বলছেন অ্যানি বেসান্ত। এই স্বামীজি যখন ভারতবর্ষে ফিরেছেন, সেই সব কথা বলতে বলতে শেষ করব, হয়তো 2-4 মিনিট বেশি লাগবে। তো স্বামীজি যখন ভারতবর্ষে ফিরছেন তখন ভারতবর্ষের মানুষের কাছে, যখন বিদেশে ভারতবর্ষের মহিমার কথা বলেছেন আর এদেশে যখন ফিরছেন, ফিরে তখন তিনি ভারতবর্ষের যে সীমাবদ্ধতা সেগুলোর কথা বলেছেন। একটা লেকচারে কি সুন্দর বলছেন যে এই যে গঙ্গা বয়ে যাচ্ছে এবং গঙ্গার কি সুশীতল জল, কিন্তু কি জানো, ভারতবর্ষের যুবক যুবতীদের আহ্বান করে বলেছেন যে দুঃখের বিষয় হচ্ছে যে এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, কিছু মানুষ অন্যদের হাত চেপে রেখে দিয়েছে যে তোমাকে জল খেতে দেবো না। ঠিক সেই রকম আমাদের যে শাস্ত্র, আমাদের যে ঐতিহ্য, তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু কিছু দুষ্ট পুরোহিত, কিছু সমাজপতি, তারা মিলে মেয়েদের, ছেলেদের আটকে রেখে দিয়েছে যে তোমাদেরকে ওইসব শাস্ত্র পুঁথিপাতরা ওইসব পড়তে দেব না। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আধুনিক ভারতবর্ষে আমাদের শাস্ত্রের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে যেটা আছে পড়তে হবে, পড়ে আমাদের ভেতরটাকে সংস্কৃত করতে হবে, সুন্দর করতে হবে এবং ভেতর থেকে আমাদের দেবত্বকে জাগিয়ে তুলতে হবে। তবে হ্যাঁ, আমাদের মধ্যেই সেই সমস্ত মানুষ আছে যারা আমাদেরকে চেপে নাবিয়ে রেখে দিয়েছে, বিশেষ করে আমাদের গরিব মানুষ এবং আমাদের মেয়েদের ওপরে অত্যাচার করেছে আমাদের দেশের মানুষ লাইন দিয়ে। স্বামী বিবেকানন্দ এই জায়গাটাকে দেখিয়েছেন, সেইখান থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। এই যে বোধটা তার ছিল, আমরা স্বামীজির ভারত প্রেম উচ্চারণ করছিলাম, এমন কোনো প্রেম হতে পারে না যার মধ্যে কোনো ক্রন্দন নেই। স্বামীজির ভারত প্রেম শুধুই একটা রোম্যান্টিক স্বপ্ন নয়, তার মধ্যে প্রচুর কান্না আছে। একবার উনি ওনার ঘরে শুয়ে আছেন রাত্রে, এবং সেই সময় পাশের ঘর থেকে একজন শুনতে পেলেন যে উহ আহ করে আওয়াজ হচ্ছে। তিনি তাড়াতাড়ি ছুটে এসছেন, তার এক গুরু ভাই। তিনি এসে বলছেন যে স্বামীজি কিছু শরীরে কষ্ট হচ্ছে, ভেবেছেন হয়তো যে পেট কামড়াচ্ছে বা কিছু হচ্ছে, নাহলে মুখ দিয়ে ওরকম আওয়াজ করছেন কেন রাত্রিরে? তখন স্বামীজি বলছেন যে না রে, শুতে পাচ্ছি না, দেশের লোকের দুর্দশার কথা ভেবে ঘুম আসছে না। তাহলে এই যে একজন শিকাগোতে হয়েছিল, আবার এইখানে বেলুড় মঠে, দুর্দশার কথা ভেবে এপাশ ওপাশ করতে পারে, কিন্তু ভেতরে এত কষ্ট যে সেটা গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসছে। বিবেকানন্দ কেঁদেছেন। বিবেকানন্দ কেঁদেছেন যখন ম্যাড্রাসে দেখেছেন এক জায়গায় সমুদ্রের ধার দিয়ে সব বউগুলো যাচ্ছে, আর তাদের ছেলে এবং মেয়ে, তাদের পরনে সামান্য জামা কাপড়, মানে মনে হচ্ছে যেন এত জীর্ণ যে এই বুঝি খুলে পড়ে যাবে। সেই গরিব ঘরের ছেলে মেয়ে বউটা করছেটা কি? স্বামীজি গিয়ে দেখছেন যে ওরা মাছ ধরছে, এবং সেই সমুদ্রের ধারে, আপনারা জানেন সুন্দরবনের যাদেরই অভিজ্ঞতা আছে, ওইখানেতে ওই হাঁটু জল, বুক জলের মধ্যে দিয়ে সেখানে যাওয়া মানে পশুর মতো পরিশ্রম করা। আচ্ছা তুই করছিস কর, ছেলে মেয়েগুলোকে এনেছিস কেন? না আনলে ওর পেট চলবে না। সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে সে যাচ্ছে, আর গিয়ে ওই জাল টানতে টানতে যাচ্ছে। স্বামীজি ঝরঝর করে কেঁদে ফেললেন। ওই যে বলছি যে কান্না ছাড়া প্রেম হয় নাকি, স্বামীজি কেঁদে ফেললেন এবং বললেন, হে ভগবান, এত দুঃখ যদি এদের দেবে তাহলে সৃষ্টি করেছিলে কেন? কি অপূর্ব উক্তি, যে মানুষের জন্য বেদনায় তিনি ঝরঝর করে কেঁদে ফেলছেন। বাচ্চা ছেলে মেয়েদের কথা বলছিলাম, বিদেশে গেছেন, একটা বাড়িতে থেকেছেন, সেই বাড়ির মেয়ে হচ্ছে কর্নেলিয়া, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে। সেই মেয়ে যখন বড় হয়েছে তখন সবাই তাকে জিজ্ঞেস করেছে যে মা, আপনি যখন ছোট ছিলেন আপনার বাড়িতে তো স্বামীজি অতিথি হয়েছিলেন, আপনার কিছু স্মৃতি আছে? উনি অনেক স্মৃতির কথা, প্রথমে উনি বলেছেন যে দেখুন আমি তো তখন বাচ্চা মেয়ে। বলছে আপনি বলুন না, স্বামীজি সম্পর্কে যে কোনো স্মৃতি আমাদের শুনতে ভালো লাগে। কর্নেলিয়া বলেছিলেন যে দেখুন, নানান কথা বলেছিলেন, আজকের সভায় যেটা বলবো, উনি বলেছিলেন যে দেখুন আমার মনে আছে যে আমি যখন বাচ্চা মেয়ে, উনি খুব ভালো গল্প করতে পারতেন। এরা বলছেন কি গল্প করতেন? বলছে ওরে বাবা, সে ভারতবর্ষের যে বাজারের গল্প করতেন, সেখানে কত পাখি, ফল, ফুল, সবজি, উনি দারুণ সব বলতে পারতেন। এরা বলছে আর আমি যখন স্কুল থেকে আসতাম তখন লাফিয়ে ওর কোলে উঠে পড়তাম, এক একদিন দেখতাম তিনি খুব গম্ভীর, তখন আবার নেমে পড়তাম। বলছে আর হচ্ছে আমার স্কুলের ব্যাগে যে বই থাকতো, উনি জিজ্ঞেস করতেন আজ কি পড়া ছিল, আর আমি যেদিন বলতাম ভূগোল পড়া ছিল, জিওগ্রাফি, তখন উনি বলতেন যে ম্যাপটা বার করতো,
এই ম্যাপটা বার করে আমি যখন দেখাতাম, কয়েকদিন এরকম হয়েছে, ম্যাপের মধ্যে একটা পিঙ্ক রঙের জায়গা দেখিয়ে উনি বলতেন এইটা আমার ইন্ডিয়া, আর যখন বলতেন মুখটা বেশ করুণ দেখাতো। যখন যারা শুনছিলেন তারা বলছেন যে আপনার করুণ কেন? বলছে দেখুন আমি তো বাচ্চা মেয়ে, কিন্তু আমার যেটা মনে হয়েছে, লোকে বলে যে বাচ্চারা ভুল করে না, তো এই ইনি বলছেন যে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে উনি ওই ম্যাপে ইন্ডিয়া দেখতেন, আমার মুখের দিকে তাকাতেন আর ভাবতেন আমার মতো সুখ স্বাচ্ছন্দ্যে ওর দেশের মেয়েগুলো থাকে না, ওই দেখে ওনার মুখটা কালো হয়ে যেত। এই যে বিবেকানন্দ, এর মধ্যে ভারতবর্ষ সম্পর্কে যে ভালোবাসা, সেটা একটা অন্য লেভেলের ভালোবাসা। সেই তিনিই বলতে পেরেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা শেষ করব এই কথাটি ভাবতে ভাবতে যে স্বামীজি তার আরেকজন, তার প্রায় কাছাকাছি বয়সী মানুষ, মিস ম্যাকলাউড, এই হ্যাঁ আমার সময়টা 15, হ্যাঁ 3-4 মিনিট এক্সট্রা হয়েছে। তো স্বামীজি ওই মিস ম্যাকলাউড, সেই মিস ম্যাকলাউডকে বলেছিলেন, মিস ম্যাকলাউড স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আপনাকে আপনার কাজে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি কিভাবে? এই কথা যখন মিস ম্যাকলাউড বলেছিলেন, তার উত্তরটা সোনালি উত্তর, গোল্ডেন আনসার, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষকে ভালোবাসো। এই যে কীভাবে সাহায্য করতে পারি, তার উত্তরে বলেননি যে আমার ডান পকেটে বাঁ পকেটে ডলার ভরে দাও, আমি প্রচুর কাজ করতে চাই। উনি বলেছিলেন যে তুমি আমার কাজে সবচেয়ে বেশি সাহায্য করতে পারো কিভাবে? তুমি ভারতবর্ষকে ভালোবেসে সাহায্য করতে পারো। অতএব আমরা যারা শুনছিলাম এতক্ষণ, এই বক্তা শ্রোতা সকলে মিলে স্বামীজির চরণে নত হচ্ছি এইটা ভেবে যে তিনি আমাদের ভারতবর্ষকে চেনাতে শেখাচ্ছেন, ভারতবর্ষকে পুজো করতে শেখাচ্ছেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভারতবর্ষকে ভালোবাসতে শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে হয়, তিনি বাপ কি মা কি সন্তান কি সখা, তাহলে খুব তাড়াতাড়ি তার দিকে এগোনো যায়। এই যে ভারত মাতা, তার সঙ্গে সম্বন্ধ পাতাতে শিখিয়েছেন বিবেকানন্দ, সেই জন্য আমরা তার কাছে প্রণত হতে চাইছি এবং ভাবছি যে তাকে তার কাজে আমাদের সামান্য সাধ্যের মধ্যে থেকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো, তার ব্রতে আমরা অংশীদার হতে পারবো কখন? যখন আমরা মন প্রাণ দিয়ে এই ভারত মাতাকে শুধু শ্রদ্ধা করব না, শুধু প্রণাম করব না, এই ভারত মাতাকে নিজের মা বলে ভালোবাসতে শিখব। ধন্যবাদ, নমস্কার।